ওয়েলকাম এগেইন। আজকে আমরা যেটা পড়বো খুব একটা ইন্টারেস্টিং টপিকস কি প্লাজমা মেমব্রেন গিভেন বাই সিঙ্গার অ্যান্ড নিকেলসন। সিঙ্গার অ্যান্ড নিকেলসন যে থিওরিটা দিয়েছিলেন তার নাম কি ফ্লুইড মোজাইক মডেল অর কোয়াসি ফ্লুইড মডেল, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল অর কোয়াসি ফ্লুইড মডেল। দেখো এই কোয়াসি ফ্লুইড মডেল বা ফ্লুইড মোজাইক মডেলটা বেসিক্যালি কি, এই ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে কিন্তু সেল মেমব্রেনের যে ডাইনামিজম বা ডাইনামিক নেচার, দ্যাট মিনস এদের যে ফ্লেক্সিবিলিটি, এদের যে পোলার অ্যান্ড নন পোলার মলিকুল কীভাবে ভেতরে ঢুকছে সেটা কিন্তু দারুণভাবে এক্সপ্লেন করেছে। তো আজকে আমরা সেই ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে কিন্তু জানবো। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে এই ফ্লুইড মোজাইক মডেলের মেইন ইনগ্রেডিয়েন্ট কারা কারা, অর্থাৎ মুখ্য উপাদানগুলো কি কি। তাহলে মুখ্য উপাদানের মধ্যে রয়েছে কি কি, এক নম্বর চলে আসি প্রোটিন, দু নম্বর চলে আসি আমরা লিপিড, তিন নম্বর চলে আসি আমরা কার্বোহাইড্রেট। তাহলে এই প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট এরা কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে, এরা ওরিয়েন্টেডেড হচ্ছে, ইভেন এরা খুব সুন্দরভাবে কি হয়েছে একটা সেল মেমব্রেনে কিন্তু একটা স্ট্রাকচারের রূপ দিয়েছে। তাহলে আজকে আমরা সেটাই দেখব যে এই প্রোটিন, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট মলিকিউল কীভাবে অ্যাকুমুলেট হয়ে অ্যাগ্রিগেটেড হয়ে আলটিমেটলি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন তৈরি করেছে। তাহলে প্রথমেই আমি একটু চলে আসি সেকেন্ড টপিকসে, যেটা লিপিড। প্লাজমা মেমব্রেনের মূল উপাদান কিন্তু লিপিড, ইভেন এই লিপিডটা কিন্তু বিস্তারিত হয়ে কেমনভাবে অবস্থান করে আছে দেখে মনে হবে যে একটা সমুদ্র। কেমন সমুদ্র? সমুদ্র কার দ্বারা তৈরি হয়েছে? লিপিড দ্বারা। অর্থাৎ লিপিড মলিকিউলগুলো একটা সি বা ওশান লাইক স্ট্রাকচার ধারণ করে আছে, যার মধ্যে প্রোটিন আইসবার্গ, অর্থাৎ প্রোটিনের যদি আমরা ছোট ছোট চাং দেখি তাহলে প্রোটিন আইসবার্গগুলো ডিজলভ অবস্থায় বা ভাসমান অবস্থায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কার মধ্যে? লিপিড মলিকিউলগুলোর মধ্যে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে এই লিপিড মলিকিউলের স্ট্রাকচারটা কেমন। তাহলে চলে আসি আমরা ফার্স্ট লিপিড মলিকিউলের স্ট্রাকচার। যদি আমরা একটা লিপিড মলিকিউলকে দেখি তাহলে কেমন দেখব? তাহলে দেখো এইভাবে কিন্তু কি একটা ফসফোলিপিডের হেড তৈরি করে, যার কিন্তু একটা পোর্শনকে বলা হয় কি গ্লিসারল পোর্শন, আর একটা পোর্শনকে বলা হচ্ছে কি ফসফেট গ্রুপ। তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি? দিস ইজ কল্ড ফসফেট গ্রুপ অ্যান্ড দিস ইজ কল্ড গ্লিসারল। অ্যান্ড এই কার্বনের নেক্সট যে বন্ড থাকবে সেখান থেকে কী হয়, কিছু ফ্যাটি অ্যাসিডের টেল তৈরি করে। কটা টেল তৈরি করেছে? দুখানা টেল তৈরি করেছে। একটাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড এটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে কি পেলাম আমরা? একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেলাম, একটা কি পেলাম? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ এই টোটাল পোর্শনটাকে আমরা কি বলছি? এই টোটাল পোর্শনটাকে আমরা কি বলছি? ফসফেট হেড বা ফসফোলিপিড হেড, ফসফোলিপিড হেড। অ্যান্ড এটাকে আমরা বলছি ফসফোলিপিড টেল। তাহলে দেখো ফসফোলিপিড হেড অ্যান্ড ফসফোলিপিড টেল বেসিক্যালি দেখো এই রিজিয়নটাকে বলা হয় কি পোলার, অ্যান্ড এই রিজিয়নটাকে বলা হয় কি নন পোলার। তাহলে একটা পাচ্ছি পোলার হেড রিজিয়ন, একটা পাচ্ছি কি নন পোলার টেল রিজিয়ন। তাহলে এই পোলার অ্যান্ড নন পোলার দুটো ক্যারেক্টার থাকায় আমরা এই ফসফোলিপিডের স্ট্রাকচারটাকে কি বলছি? অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল। কি বলছি? অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল। তাহলে যদি বলা হয় অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল কাকে বলে, কেন বলে, আশা করি তোমরা বলতে পারবে। এবার দেখো এই ফসফোলিপিড মলিকিউলগুলোকে যদি আমি দেখি তাহলে কেমন দেখায়? সাধারণত স্ট্রাকচারালি এরকম দেখায়, যেটাকে বলা হয় হেড অ্যান্ড দিস রিজিয়ন ইজ কল্ড টেল। অ্যান্ড তোমরা আগেই জানো এটাকে বলা হয় কি হাইড্রোফিলিক অ্যান্ড দিস রিজিয়ন ইজ কল্ড হাইড্রোফোবিক। তো এখন আমরা দেখব এই লিপিড মলিকিউলগুলো কীভাবে পরপর সজ্জিত হয়ে একটা ওশান বা সি লাইক স্ট্রাকচার ধারণ করছে সেটা দেখে নিই। দেখো লটস অফ লিপিড পরপর 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 সজ্জিত হয়, অনেকগুলো লিপিড পরপর সজ্জিত হয় কিভাবে? অবভিয়াসলি বাই লেয়ারে। তোমরা এটা আগে জেনেছো।
যদি আমরা একটু 3D স্ট্রাকচার করতে চাই, জাস্ট এখান থেকে আমরা কতগুলো ফসফোলিপিডকে বাড়িয়ে দিই। তাহলে ফসফোলিপিড হেডগুলো টুয়ার্ডস আউটসাইড অ্যান্ড টুয়ার্ডস ইনসাইড। দ্যাট মিনস সাইটোসল যেদিকে আছে সেই দিকে কিন্তু ফেস করে আছে হেডগুলো, অ্যান্ড টেলগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল পরস্পরের দিকে, অর্থাৎ এরা জলকে যেহেতু ভয় পায় এরা কি হবে, ভেতর দিকে কিন্তু অবস্থান করে থাকবে। ফসফোলিপিড টেলগুলো ভেতর দিকে অবস্থান করে থাকবে। ইভেন আমরা জানি যে এর মধ্যে দুটো ইন্টারাকশান দেখা যায়, একটাকে বলা হয় হাইড্রোফোবিক ইন্টারাকশান আর একটাকে কি বলা হয়, ভ্যান ডার ওয়াল ইন্টারাকশান। তাহলে দেখো এই লিপিড মলিকুলগুলো একটা ওশান লাইক স্ট্রাকচার বা সি লাইক স্ট্রাকচার কিন্তু হয়ে অবস্থান করে আছে, যার মধ্যে প্রোটিন আইসবার্গগুলো ডিজলভ কন্ডিশনে থাকবে। তাহলে আমাকে জানতে হবে প্রোটিন আইসবার্গ বা প্রোটিন ক ধরনের হয়, কি কি। তাহলে ফার্স্ট চলে আসি আমরা টাইপস অফ প্রোটিন। দেখো মেনলি দু ধরনের প্রোটিন সম্বন্ধে আমরা জানবো, কি কি, একটা এক্সট্রেন্সিক আর একটা ইন্ট্রেন্সিক। তাহলে একটা এক্সট্রেন্সিক প্রোটিন আর একটা কি পাবো, ইন্ট্রেন্সিক প্রোটিন। তাহলে এক্সট্রেন্সিক প্রোটিন কাকে বলে, যেগুলো আউটসাইডার প্রোটিন, আউটসাইড প্রোটিন। আর এটাকে বলা হয় কি ইনসাইড প্রোটিন। এই ইনসাইড প্রোটিনটা জাস্ট হালকা কিন্তু পথিত অবস্থা থাকতে পারে বা দুটো মেমব্রেন জুড়েই কিন্তু অবস্থান করতে পারে। ইভেন এই প্রোটিনগুলোকে ইজিলি আলাদা করা যায়, অর্থাৎ ইজিলি এক্সট্র্যাক্ট করা যায়, বাট এদের ক্ষেত্রে কিন্তু ইজিলি এক্সট্র্যাক্ট করা যায় না। আর কি আমরা জানি যে বিভিন্ন ধরনের এটিপিএস আছে, পোরিন আছে, পারমিজ আছে। দোজ প্রোটিনস আর কি ইন্ট্রিনসিক প্রোটিন অর ইন্ট্রিগাল প্রোটিন। আর এক্সট্রিনসিক প্রোটিন কি, যারা বাইরের দিকে অবস্থান করে থাকবে, অর্থাৎ লিপিড মলিকুলের সারফেসে অবস্থান করে থাকবে, তাদেরকে বলা হয় কি এক্সট্রিনসিক প্রোটিন। তাহলে চলো দেখি আমরা একটুখানি এই প্রোটিনগুলো কিভাবে এখানে অবস্থান করে আছে। এক্সট্রিনসিক প্রোটিন যখন দুটো মেমব্রেন জুড়ে অবস্থান করে থাকবে, যখন দুটো মেমব্রেন জুড়ে অবস্থান করে থাকবে তখন এইটাকে বলবো আমরা টানেল প্রোটিন, টানেল প্রোটিন অর ট্রান্স মেমব্রেন প্রোটিন। কীভাবে থাকতে পারে, অ্যাজ এ গ্রুপ থাকতে পারে, বা অনেক সময় এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলো ঠিক এইভাবেও কিন্তু অবস্থান করে থাকতে পারে। এখানেও কিন্তু আবার একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সমেমব্রেন প্রোটিন বা ইন্ট্রিগাল প্রোটিন অ্যান্ড এর বাইরের দিকে কিছু প্রোটিন মলিকুল দেখা যায় যারা জাস্ট লিপিড লেয়ারের উপরেই অবস্থান করে থাকে, আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাইড। এদেরকে আমরা কি বলছি, এক্সট্রিনসিক প্রোটিন। অ্যান্ড এটা টানেল প্রোটিন আর ট্রান্সমেমব্রেন প্রোটিন বলে নিয়েছি। আর কি এদের এখানে কিছু কিছু সময় কোলেস্টেরল দেখা যায়। এদের এখানে লিপিড মলিকুলের মধ্যে কিছু কোলেস্টেরল মলিকিউল কিন্তু অবস্থান করে থাকে। দিস ইজ কোলেস্টেরল। তাহলে দেখো এই কোলেস্টেরল, লিপিড অ্যান্ড প্রোটিন কি ধরনের প্রোটিন, একটা দেখো এক্সট্রিনসিক প্রোটিন, একটা ইন্ট্রিনসিক প্রোটিন। এরা কি হয়, এরা আলটিমেটলি কিন্তু তৈরি করছে কি সেল মেমব্রেন, যেটা কি কোয়াসি ফ্লুইড বা ফ্লুইড মোজাইকের সাথে তুলনা করেছেন কে, সিঙ্গার অ্যান্ড নিকলসন। দেখো আর কি বলেছিলাম, এই প্রোটিনের সাথে বা লিপিডের সাথে কিছু কার্বোহাইড্রেট মলিকিউল কিন্তু অ্যাটাচ থাকতে পারে। এই অ্যাটাচমেন্টটা কিভাবে থাকে, দেখো প্রোটিন মলিকুলের সাথে কিছু কার্বোহাইড্রেট মলিকিউল যুক্ত থাকতে পারে, আবার লিপিড মলিকুলের সাথেও কিন্তু কিছু কার্বোহাইড্রেট যুক্ত থাকতে পারে। এই কার্বোহাইড্রেটগুলোকে সাধারণত বলা হয় কি অলিগোস্যাকারাইড। কি বলা হয়, অলিগোস্যাকারাইড। তাহলে এই অলিগোস্যাকারাইড যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো, গ্লাইকোপ্রোটিন। আর যদি লিপিডের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। তাহলে এই গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন বেসিক্যালি কী করে, এরা সেল রিসেপ্টর রূপে কাজ করে, অর্থাৎ কোনো বাহ্যিক বস্তু
সেটা কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, তাদেরকে কি করতে সাহায্য করে, ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে আশা করি তোমরা সিঙ্গার অ্যান্ড নিকলসনের মডেলটা বুঝতে পারলে। এখন আমরা যে ইম্পর্টেন্ট টপিকস একটু আলোচনা করে নেব, যেটা তোমাদের একটু জানা দরকার, টাইপস অফ প্রোটিন। এই যে তোমরা প্রোটিনগুলো দেখতে পাচ্ছ কি কি, এক্সটেন্সিভ প্রোটিন, ইন্টেন্সিভ প্রোটিন, এদের বিভিন্ন রকম টাইপ হয়। কি টাইপ হয় সেই টাইপ সম্বন্ধে একটু আমরা জেনে নিই। দেখো প্রথমে চলে আসি আমরা, সাপোজ দিস ইজ লিপিড মলিকিউল, আমি পরে এটাকে ফিল করছি। নেক্সট দেখো এখানে কিছু প্রোটিন অবস্থান করে থাকতে পারে। দেখো আমরা কিন্তু এখানে কিছু টাইপ অফ প্রোটিন পেলাম, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে কি আছে, লিপিড মলিকিউলগুলো পরপর পরপর অবস্থান করে আছে। এটাকে আমরা বলছি টাইপ 1, টাইপ 1 প্রোটিন। এটাকে আমরা কি বলছি, টাইপ 2 প্রোটিন। এটাকে আমরা বলছি টাইপ 3 প্রোটিন। এটাকে বলছি টাইপ 4 protein. This is called type 5 protein and this is called type 6 protein. তাহলে দেখো বেসিক্যালি এই টাইপ 1 টাইপ 2 এদের মধ্যে পার্থক্য কি আছে। দেখো যদি আমরা এটাকে যদি আউটসাইড ধরি, এটাকে যদি আউটসাইড ধরি আর এটাকে যদি ইনসাইড ধরি, তাহলে একটা পাচ্ছে আউটসাইড সারফেস, একটা পাচ্ছে ইনসাইড বা সাইটোস্ফেরিক সারফেস। এখানে কি থাকে, এদের এখানে যেটা থাকবে NH3 অ্যান্ড এ পাশে থাকবে COO মাইনাস। আর টাইপ 2তে কি ঠিক রিভার্স হয়ে যায়, এখানে কি থাকবে COO মাইনাস, ভিতর দিকে চলে আসবে কি NH3 প্লাস। এখানে দেখো একটাই প্রোটিন কিন্তু পরপর মেমব্রেনের মধ্যে কিন্তু অবস্থান করে আছে। এখানে দেখো ডিফারেন্ট প্রোটিন, আলাদা আলাদা প্রোটিন একসাথে কিন্তু অবস্থান করে কি করেছে, আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিন তৈরি করেছে। এখানে প্রোটিন দেখো টাইপ 5-এ দেখো শুধুমাত্র লিপিড মলিকিউলের সাথে যুক্ত হয়ে আছে। এখানে দেখো তোমার লিপিড মলিকিউলকে ভেদ করে অবস্থান করে আছে, ইভেন এরা কিন্তু লিপিড মলিকিউলের সাথেও কিন্তু যুক্ত হয়ে আছে, তাই এটাকে বলা হয় স্পেশাল প্রোটিন বা GPI প্রোটিন। তাহলে আমরা সাধারণত কিন্তু এই 6 ধরনের মেমব্রেন প্রোটিনকেই কিন্তু দেখতে পাবো। নেক্সট চলে আসি, এই যে লিপিড মলিকিউলগুলো অর্থাৎ প্রোটিনগুলো যার মধ্যে অবস্থান করে আছে, এই লিপিড মলিকিউলগুলো কিন্তু আবার মুভ করতে পারে। তো এদের মুভমেন্ট কেমন তার উপরে কি 4টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, 1 নম্বর চলে আসি আমরা ফ্লেক্সিং, 2 নম্বর চলে আসি আমরা রোটেশন, 3 নম্বর চলে আসি আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট অ্যান্ড 4 নম্বর যেটা আমরা পড়ব সেটা ট্রানজিশনাল মুভমেন্ট। তাহলে দেখো এই ট্রানজিশনাল মুভমেন্টটা কি, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি, বা রোটেশন মুভমেন্ট কি, বা ফ্লেক্সিং মুভমেন্ট কি, সেটা একটু দেখে নিই। দেখো ফ্লেক্সিং মানে আমরা জানি কি একটা হাইড্রোফোবিক টেল অ্যান্ড হাইড্রোফিলিক হেড থাকে। তো কি হয়, এরা যদি এভাবে সংকুচিত হয়, দ্যাট মিনস কুচকে যায়, তখন তাকে বলা হয় কি ফ্লেক্সিং মুভমেন্ট। রোটেশনাল মুভমেন্ট কি, যখন এরা নিজেদের অক্ষের উপরেই অর্থাৎ যেখানে অবস্থান করে আছে সেখানে যদি ঘোরে রোটেশন করে, তখন তাকে বলা হয় রোটেশনাল মুভমেন্ট অর রোটেশন। নেক্সট চলে আসে আমার ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি, সাপোজ লিপিড মলিকিউলগুলো এইভাবে অবস্থান করে আছে, দুটো লেয়ারে অবস্থান করে আছে লিপিড মলিকিউলগুলো। আর এখানে আমি কালার দিয়ে বোঝাচ্ছি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র। কি হয়, যদি গ্রিন উপরে বা আপার লেয়ারে চলে আসে অ্যান্ড ভাইস ভার্সা রেড যদি নিচের লেয়ারে চলে আসে, তখন তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কেমন দেখতে হবে আফটার মুভমেন্ট, দেখো গ্রিনটা কিন্তু উপরে চলে আসলো অ্যান্ড রেড কিন্তু নিচে চলে আসলো। তো এই মুভমেন্টটাকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর ট্রানজিশনাল মুভমেন্টটা কি,
সাপোজ মনে করো, সাপোজ লিপিড লেয়ার অ্যান্ড এই যে গ্রিন কালারের যে আমরা ফসফোলিপিড দেখতে পাচ্ছি, সে যদি মুভ করে সামনে কোথাও চলে আসে, তখন তাকে বলা হয়, অর্থাৎ একই মেমব্রেনের মধ্যে বা একই লেয়ারের মধ্যে যদি মুভমেন্ট হয়, তখন তাকে বলা হয় কি ট্রানজিশনাল মুভমেন্ট। কী হবে দেখো আফটার ডায়াগ্রাম, আফটার মুভমেন্ট কী হবে ডায়াগ্রামে দেখি নিই একটুখানি আমরা। তো এই মুভমেন্টটাকে বলা হচ্ছে কি ট্রানজিশনাল মুভমেন্ট। তো আশা করি তোমরা মুভমেন্ট সম্বন্ধে ধারণা লাভ করলে। আর কি প্রোটিনগুলো কিন্তু নিজেদের মধ্যে, অর্থাৎ লিপিড মলিকুলগুলোর মধ্যে কিন্তু প্রোটিনরাও কিন্তু মুভ করতে পারে। অর্থাৎ যে আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে একটা সেল মেমব্রেনের যে ডাইনামিজম বা ডাইনামিক নেচার, সেটা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল বা সিঙ্গার আর নিকলসনের যে কোয়াসি ফ্লুইড মডেল যে দিয়েছিলেন, তার দ্বারা কিন্তু আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন রেখে যাচ্ছি। আচ্ছা বলো তো দেখি, যদি ওয়াটার মলিকিউল পাস করতে হয়, ওয়াটার মলিকিউলকে যদি পাস করতে হয় কিভাবে পাস করবে? আমি একটা কোশ্চেন তোমাদের করলাম যে ওয়াটার মলিকিউল কিভাবে সেল মেমব্রেন দ্বারা একটা লেয়ার থেকে, অর্থাৎ আউটসাইড থেকে ইনসাইডে প্রবেশ করবে। তোমরা আমাকে কমেন্ট বক্স কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে কিন্তু যে আগে অ্যান্সার দেবে তার নামটা কিন্তু আমি প্রকাশ করব। টিল দেন থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।